হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শুভজিৎ এন্ড ইউ আর ওয়াচিং ইয়োর চ্যানেল কিপ লার্নিং। বন্ধুরা, আগের দিন আমি তোমাদের ক্লাস 10 এর যে তোমাদের গণিত প্রকাশ অঙ্ক বইটি রয়েছে, সেই অঙ্ক বইয়ের একেবারে প্রথম লেসন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ওই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর আগে আমাদের দুটো পার্ট আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা ওই দুটো পার্ট দেখোনি, প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 ম্যাথ বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে চেক করো, তোমরা ওই দুটো পার্ট পেয়ে যাবে এবং ওই দুটো পার্ট তোমরা দেখে নাও, কারণ ওই দুটো পার্ট দেখলে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং তার সম্পর্কে তোমরা আরো বিশেষ কিছু কথা জানতে পারবে। কেন আমরা একটা সমীকরণকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলি, সেই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য তোমরা জানতে পারবে। আজকে আমরা তার তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো চলো দেরি কিসের, ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা 5 থেকে অঙ্কগুলো করব, কারণ আগের দিন দ্বিতীয় পার্টে আমরা 4 দাগের ম্যাথগুলো সলভ করেছিলাম। দেখো 5 1 নম্বর অঙ্কটা কি বলেছে, এবার 5 গুলো কি বলেছে বলতো, বলছে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে বিবৃতি থাকবে, তোমাকে বুঝতে হবে এবং বুঝে তোমাকে কি করতে হবে, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 42কে এমন দুটো অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। মানে 42কে এমন দুটো অংশে বিভক্ত করতে হবে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এই অঙ্কটা কি করে করবো দেখো। তাহলে আমরা এখন কত নম্বর অঙ্ক করছি, 5 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, দেখো 42কে কি করেছে, দুটো অংশে বিভক্ত করেছে, তাই তো। প্রথম অংশটা কত সেটা তো আমি জানি না, আর যেটা আমরা জানবো না, যেটা আমাদের কাছে আননোন থাকবে, সেটাকে আমরা সবসময় একটা চল দ্বারা প্রকাশ করবো। তাই আমি মনে করলাম প্রথমটা আমি জানি না, 42কে দুটো অংশে ভাগ করেছে, তো প্রথম অংশ আমি জানি না কত, প্রথম অংশটাকে আমি ধরলাম এক্স। তাহলে দ্বিতীয় অংশটা কত হবে, অবশ্যই 42 মাইনাস এক্স হবে, তাই তো। অবশ্যই 42 মাইনাস এক্স হবে। কেন, কারণ দেখো মনে করো এখানে একটা সংখ্যা রয়েছে 10। এই দশ সংখ্যাটাকে আমি দুটো অংশে বিভক্ত করেছি। একটা অংশ মনে করো 8, তাহলে অপর অংশটা কত, তাহলে কি করবো আমরা, এই 10 থেকে 8কে বিয়োগ করে দেবো। 10 থেকে 8কে বিয়োগ করলে কত, 2 পেয়ে গেলাম না। তো সেইভাবে আমরা এখানে লিখেছি। তাহলে এখানে লিখবো ধরি একটি সংখ্যা সমান সমান এক্স, তাহলে অপর সংখ্যাটা কত হবে, 42 মাইনাস এক্স, তাই তো। 42 মাইনাস এক্স। এবারে কি বলেছে, যে একটা অংশ অপর অংশের বর্গের সাথে সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, একেবারে শর্তানুসারে করে দেবো। লিখবো শর্তানুসারে একটা অংশ বলেছে, মনে করো এই 42 মাইনাস এক্স। ঠিক আছে, 42 মাইনাস এক্স, এই অংশটা কি হচ্ছে, অপর অংশ কত হচ্ছে, এক্স, এর বর্গের সঙ্গে সমান হচ্ছে। কি বললাম, বোঝা গেল। তাহলে এবারে আমরা কি করব, এই যে 42 মাইনাস এক্সটা সমান সমান চিহ্নের ডান দিকে রয়েছে, এটাকে আমরা এই 42 মাইনাস এক্সটাকে আমরা সমান সমান চিহ্নের বা পাশে নিয়ে আসবো। কি বললাম, বোঝা গেল। দেখো তাহলে এখানে মাঝখানে সমান সমান চিহ্ন আছে, তাহলে এখানে বা এক্স স্কোয়ার। এবারে দেখো মাইনাস এক্সটা এদিকে আসলে কি হবে, প্লাস এক্স হবে, তাই তো। মাইনাস এক্সটা এদিকে আসছে, সমান সমান চিহ্নের বাদিকে আসছে, তাহলে কি হবে, চিহ্নগুলো পাল্টে যায়। এখানে যদি মাইনাস এক্স থাকে, যদি আমি সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, তাহলে ওটা আমার কিন্তু প্লাস এক্স হয়ে যাবে। এবারে দেখো এখানে প্লাস 42 আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস 42। তাহলে ইকুয়াল টু, দেখো এখানে কিছু পড়ে নেই, মানে কত পড়ে রয়েছে, 0 পড়ে রয়েছে। তাহলে এটা দেখো আমার একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। কেন, কারণ এখানে একটাই চল ব্যবহার করা হয়েছে, আর যে চলটা ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চ ঘাতটা এখানে দেখো 2 হয়েছে। কি বললাম, বোঝা গেল। কেন আমরা এই 42 মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, দেখো আমরা কি জানি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে গেলে সমীকরণটা কিরকম টাইপের হতে হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। মানে আমাদের সমান সমান চিহ্নের ডান পাশে 0 থাকতে হয়। যেহেতু আমাকে 0 রাখতে হবে, তাই আমি এগুলোকে এইদিকে নিয়ে চলে আসলাম। এই 42 মাইনাস এক্সটাকে আমি সমান সমান চিহ্নের বা পাশে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে কিছু পড়ে নেই, মানে 0 পড়ে রয়েছে। বুঝা গেল কি বললাম। তাহলে এটা আমাদের একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে এইটা আমাদের হয়ে গেছে। চলো আমরা এর পরের দিকের অঙ্কটা দেখি। পরের দিকের অঙ্কটা কি বলেছে দেখো। পরের দিকে যে অঙ্কটা রয়েছে, তোমরা বইতে তোমাদের স্টার দাগিয়ে রাখো, এই অঙ্কটা মাধ্যমিকে আসার চান্স 99% বেশি। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় দেবে। কিন্তু দ্বিতীয় দাগের অঙ্কটা কি বলেছে দেখো। দ্বিতীয় দাগের অঙ্কটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, এটাকে তোমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে গঠন করতে হবে। তাহলে দেখো ক্রমিক সংখ্যা মানে কত বলো তো। দেখো ক্রমিক সংখ্যা মানে হলো পরপর। ক্রমিক মানে কি, পরপর। 1 2 3 4 5 6 7 ডট 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 8 9 10 11 12, এগুলো সব কি ক্রমিক সংখ্যা, মানে পরপর। আচ্ছা, ধনাত্মক কি, ধনাত্মক মানে হলো যে আমি সংখ্যাগুলো লিখেছি তার সাইনটা সবসময় পজিটিভ হবে। দেখো এখানে 1 2 3 4 5 লেখা 6 7 লেখা আছে, তো তার মানে এখানে ধনাত্মক লেখা আছে। এখানে কত লেখা আছে, -1 -2 -3, এটা তো একটা নেগেটিভ সাইন, নেগেটিভ বা ঋণাত্মক সাইন, তাই তো। তাহলে কি হবে, এটা হলো ঋণাত্মক বা নেগেটিভ আমার। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের হবে না। কি বললাম, বোঝা গেল। আচ্ছা,
তারপরে কি বলেছে, তারপরে আমাদের বলেছে যে অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা কাকে বলে? দেখো, যুগ্ম সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে পুরোপুরি মিলে যায় তাকে কি বলা হয়? যুগ্ম সংখ্যা। যেমন এখানে ধরো 4 লেখা আছে, এই 4কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে 2 দুগুণী কত? 4। এই ভাগটা দেখো পুরোপুরি মিলে গেল, তার মানে এই 4টা একটা কি? যুগ্ম সংখ্যা। আবার মনে করো এখানে লেখা আছে 9, 9কে ধরো 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে যদি 4 দুগুণী 8 করলাম, তাহলে 8 এর পরে 1 করলে 9। দেখো এখানে কি ভাগটা মিলেছে? না। আমি যখনই 9কে 2 দিয়ে ভাগ করলাম, আমি দেখলাম যে এখানে ভাগটা পুরোপুরি মেলেনি, একটা ভাগ শেষ রয়ে গেছে, তাই তো? তার মানে এই 9টা একটা অযুগ্ম সংখ্যা। তাহলে কি বললাম আমি? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে পুরোপুরি মিলে যায় তাকে বলা হয় যুগ্ম সংখ্যা, আর যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে পুরোপুরি মেলে না, নিচে ভাগশেষ থেকে যায়, সেটাকে বলা হলো অযুগ্ম সংখ্যা। তার মানে এখানে 9টা হলো একটা অযুগ্ম সংখ্যা, 4টা হলো আমার এখানে একটা, 4টা ওখানে হলো আমার কি? একটা যুগ্ম সংখ্যা। কি বললাম, বোঝা গেল? এবার দেখো, আমি যদি অযুগ্ম সংখ্যা লিখি, 1 এর পরে অযুগ্ম সংখ্যা কত বলো তো? 2 না, 2কে 2 দিয়ে ভাগ করলে তো পুরোপুরি মিলে যায়, তাহলে 2 তো যুগ্ম সংখ্যা হয়ে গেল। তাহলে 1 এর পরে 3 আবার কিন্তু একটা অযুগ্ম সংখ্যা, তাই তো? 3 এর পরে কত অযুগ্ম সংখ্যা বলো তো? 3 এর পরে কিন্তু দেখো 4 অযুগ্ম সংখ্যা না, 4কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ তো পুরোপুরি মিলে যাচ্ছে, তাহলে 4 একটা যুগ্ম সংখ্যা। তাহলে 3 এর পরে আবার 5, তেমনি 5 এর পরে 7, 7 এর পরে 9। কি বললাম, বোঝা গেল? এইগুলো আমাদের অযুগ্ম ধনাত্মক সংখ্যা। দেখো এগুলো একটা মাইনাসের সাইন নেই, তার মানে এটা ধনাত্মক সব। কি বললাম, বোঝা গেল? এবারে দেখো এখানে এই 1 দেখতে পাচ্ছ, এই 1 আর 3, এটা কি বলতো? এই 1 আর 3 হলো ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা। কি বললাম, বোঝা গেল? এখানে যেমন এই 1 আর 3টা ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা, তেমনি এই 3 আর 5টা কি? ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা। আবার 5 আর 7টা ক্রমিক অযুগ্ম সংখ্যা, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আবার এই 7 আর 9টাও ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। কি বললাম, বোঝা গেল? দেখো এখানে যদি বলি এবার 1 আর 5, দেখো এই 1 আর 5 যদি আমি এখান থেকে এই 1টা আর 5টাকে নিই, দেখো 1 আর 5, 1 আর 5টা কিন্তু ধনাত্মক অযুগ্ম সংখ্যা, কিন্তু তারা ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা না। ক্রমিক অযুগ্ম সংখ্যা হতে গেলে পরপর হতে হবে। কি বললাম, বোঝা গেল? দেখো 1 এর পরে ধনাত্মক অযুগ্ম সংখ্যা কোনটা? 3। তাহলে এই 1 আর 3ই কিন্তু ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হবে। 1 আর 5টা অবশ্যই ধনাত্মক অযুগ্ম সংখ্যা, কিন্তু তারা ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা না, কারণ এই 1 আর 5টা পরপর নেই। কি বললাম, বোঝা গেল? তাহলে এবারে দেখো, মনে করো এখানে লেখা আছে 1, 3, 5, 7। ঠিক আছে, 1, 3, 5, 7। এবারে তুমি এটা দেখো যে একটা ধনাত্মক সংখ্যাকে, একটা ধনাত্মক অযুগ্ম সংখ্যাকে আমি কত যোগ করলে ঠিক তার পরের আমি ক্রমিক অযুগ্ম সংখ্যাটা পাচ্ছি। কি বললাম, বোঝা গেল? তুমি এখন এটা দেখো যে একটা ধনাত্মক অযুগ্ম সংখ্যাকে কত যোগ করলে আমি তার ঠিক পরের ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যাটা পাচ্ছি। দেখো এই 1 এর সাথে কত যোগ করে আমি 3টা পেয়েছি, 2 যোগ করে না? কি বললাম, বোঝা গেল? তার মানে আমি একটা, দেখো আমার ধনাত্মক অযুগ্ম সংখ্যা কত ছিল? 1। তারপরের আমি ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যাটা কি করে পেয়েছি? এই 1 এর সাথে 2কে যোগ করে, তবে তো পেয়েছি 3, তাই না? এই 3টা কি করে পেলাম? 1 এর সাথে 2কে যোগ করে। কি বললাম, বোঝা গেল? তাহলে এবার দেখো, আমি যদি তাহলে এখানে কোশ্চেনে যেমন বলেছে, আমি কোশ্চেনের মতো করে আমি যদি একটা ধনাত্মক, আমি যদি অযুগ্ম সংখ্যা যদি x ধরি, তাহলে বলতো এই x এর সাথে কত যোগ করলে আমি x এর ঠিক পরের ক্রমিক অযুগ্ম সংখ্যাটা পাবো? তাহলে x + 2 যোগ করতে হবে, তাই তো? x + 2 যোগ করলে পাবো। কি বললাম, বোঝা গেল? তাহলে আমি এটাই লিখবো, এখানে লিখবো ধরি একটি অযুগ্ম সংখ্যা, একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, আমি এগুলো মুছে দিচ্ছি। অযুগ্ম সংখ্যা কত? একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, আমি ধরলাম এখানে x। ঠিক আছে, তাহলে পরের ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা কত হবে? অযুগ্ম সংখ্যাটা হবে x + 2, যেমন বোঝালাম এক্ষুনি, তাই তো? x + 2। কি বললাম, বোঝা গেল? এবারে দেখো আমাকে বলেছিল দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা লিখতে, আমি কিন্তু বার করে দিয়েছি। একটা হলো x, একটা হলো x + 2। এবার বলেছে এদের যে গুণফলটা, সেই গুণফলটা হবে 143, তাই তো? 143। তাহলে এবার তো সোজাই। তাহলে দেখো প্রশ্ন অনুসারে করে দাও, একেবারে লিখবো শর্তানুসারে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কি কি পেয়েছি আমি? একটা x আর একটা x + 2, তাই তো? এবার এগুলোকে গুণ করে ওরা বলেছে 143 হবে। ঠিক আছে, কত হবে? 143। তাহলে মাঝখানে সমান চিহ্ন আছে,
তাহলে এখানে বা দাও। এবার এই এক্স এর সাথে এই এক্স এর গুণ, তারপরে এই এক্স এর সাথে প্লাস 2 এর গুণ। তাহলে দেখো এক্স এর সাথে এক্স কে গুণ করলে এখানে হবে এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এক্স এর সাথে যদি 2 কে গুণ করি তাহলে এখানে হবে 2x ইকুয়াল টু 143, তাই তো। এবারে আমি যদি এই 143টাকে এই সমান সমান চিহ্নের ডান পাশে নিয়েছি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু, তাহলে কি কত পড়ে থাকবে, 0। আর এটা দেখো কি হয়েছে, এটা কিন্তু আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। কি করে দেখো, এখানে একটাই চল ব্যবহার করা হয়েছে x, আর যে চলটা ব্যবহার করা হয়ে গেছে তার সর্বোচ্চ ঘাতটা কত হয়েছে, 2। কি বললাম, বোঝা গেল? তার মানে আমাদের কি বলেছিল যে একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে, তাহলে আমরা লিখে ফেললাম। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেছে। চলো এবার আমরা 5-এর 3-এর দাগের অঙ্কটা দেখি। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখে নাও বন্ধুরা। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করে রাখো, ইম্পর্টেন্ট মার্ক করে রাখো এই অঙ্কটাকে, ঠিক আছে? আমি অঙ্ক করাবো, আমি অঙ্ক করানোর সাথে সাথে বলে দেবো কোন অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট একটু দাগ দিয়ে দেবে। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কটা বলেছে 5-এর 3। 5-এর 3 নম্বর অঙ্কটা বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত, 313। এবার দেখো এখানে এবার যুগ্ম অযুগ্ম সংখ্যা কিছু বলেনি, এবার বলেছে ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যা কি বললাম, একটু আগে বললাম পরপর সংখ্যা 1 2 3 4 5 6 ডট ডট 7 8 9 10, ঠিক আছে? এগুলো হলো ক্রমিক সংখ্যা। এবারে বলেছে দুটো ক্রমিক সংখ্যা আছে, তাদের বর্গের সমষ্টিটা কত বলেছে, 313। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখো আমি এখান থেকে দুটো আমি ক্রমিক সংখ্যা নিচ্ছি, 3 আর 4, ঠিক আছে? 3 আর কত নিলাম, আমি 4 নিচ্ছি, ঠিক আছে? 3 আর 4, দেখো ভালো করে বুঝবে এই জায়গাটা। এই 3টা কি, এই 3টা হলো আমার একটা সংখ্যা, এই 3টা কি, এই 3টা হলো আমার একটা সংখ্যা। কি বললাম, বোঝা গেল? এই 3টা হলো আমার একটা সংখ্যা। এবারে বলো এই 3-এর সাথে আমি কত যোগ করে ঠিক তার পরের আমি ক্রমিক সংখ্যাটা পেয়েছি। তাহলে দেখো 3-এর সাথে আমি 1কে যোগ করেই তো পেয়েছি। কি বললাম, বোঝা গেল? তাহলে 3-এর সাথে আমি যখন 1কে যোগ করলাম তখন আমি তার পরের ক্রমিক সংখ্যাটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমি যদি একটা সংখ্যাকে যদি x ধরি, তাহলে x এর সাথে কত যোগ করলে আমি তার ঠিক পরের ক্রমিক সংখ্যাটা পাবো, তাহলে x এর সাথে 1কে যোগ করলে। কি বললাম, বোঝা গেল? তাহলে আমি এখানে লিখবো, ধরি একটি সংখ্যা x এবং পরের ক্রমিক সংখ্যাটি কত হবে, তাহলে বলো x প্লাস 1, তাই তো? x প্লাস 1। এবার একবারে সরাসরি আমরা শর্ত অনুসারে চলে যাবো। শর্ত অনুসারে কি বলেছে, শর্ত অনুসারে বলেছে দুটো যে ক্রমিক সংখ্যা আমরা বার করলাম, এই একটা হলো x, একটা হলো x প্লাস 1, এদের বর্গ মানে প্রথম যে আমার সংখ্যাটা আছে কত, x, তার বর্গ, ঠিক আছে? বর্গ মানে কি, সেটা স্কোয়ার, তাই তো? এর বর্গ, তার সঙ্গে যে দ্বিতীয় যে ক্রমিক সংখ্যাটা আছে x প্লাস 1, তার বর্গ, এদের যে সমষ্টিটা সেটা কত হবে বলেছে, 313। কি বলেছে, 313, ঠিক আছে? এবার এটা আমাদের ইকুয়েশন করতে হবে। কি করে করবো, দেখো মাঝখানে সমান সমান চিহ্ন আছে, তাহলে এখানে বা দাও, বা x স্কোয়ার প্লাস এক্সটাকে আমি যদি এ ধরি আর এই 1টাকে আমি যদি বি ধরি, তাহলে এটা দেখো a প্লাস বি, তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এক স্কোয়ার করলে একই হবে, তাই তো? তাহলে এখানে লিখলাম না, ইকুয়াল টু কত, 313। তাহলে বা এবারে এই ব্র্যাকেটটাকে আমরা তুলবো, তাহলে x স্কোয়ার প্লাস এখানে x স্কোয়ার প্লাস 2x কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 2xই হবে, প্লাস 1 ইকুয়াল টু 313। এবার আমরা কি করবো, 313টাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে দেখো x স্কোয়ার, দেখো এখানে একটা x স্কোয়ার আর তার পাশে আরেকটা x স্কোয়ার আছে, তাহলে একটা x স্কোয়ার আর একটা x স্কোয়ারকে যোগ করলে কত হবে, দুটো x স্কোয়ার হবে, তাই তো? দুটো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবার এই 313টা সমান সমান চিহ্নের ডান পাশে প্লাসে আছে, এদিকে আসলে কি হবে, মাইনাস 313। তাহলে ইকুয়াল টু কত পড়ে থাকবে, 0 পড়ে থাকবে। কি বললাম, বোঝা গেল? তাহলে এবারে দেখো বা 2x স্কোয়ার প্লাস 2x, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, আবার মাইনাসের চিহ্ন বেশি, তাহলে মাইনাসটাকে বসাবো। 313 থেকে আমি যদি 1কে বিয়োগ করি তাহলে আমার 312 হবে, ইকুয়াল টু 0। এবারে দেখো এই যে তিনটে যে পদ আছে 2x স্কোয়ার 2x মাইনাস 312, এখান থেকে দেখো 2 কমন যাবে, তাহলে 2টাকে কমন নিয়ে নাও। তাহলে দেখো এখানে কি পড়ে থাকবে, x স্কোয়ার প্লাস x মাইনাস, এবার 312 থেকে তুমি 2কে কমন নিয়ে নিচ্ছ, তার মানে 312কে তুমি 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 312কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে 2 1 2 3, 1 আর 1 11, 2 দিয়ে 5 দুগুণ 10 11, 1 আর 2 12, 2 দিয়ে 6 দুগুণে 12। তাহলে এখানে কত পড়ে থাকবে,
56 ইকুয়াল টু কত 0, তাহলে বা দাও। এবারে দেখো এই দুইটা এর সাথে গুণ আছে, এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সাথে দুইটা গুণ হিসেবে আছে। আমি যদি এই দুইটাকে সমান সমান চিহ্নের ওই পাশে পাঠাই তাহলে এখানে কি হবে 0/2 চলে আসবে, মানে গুণ ছিল ভাগে চলে আসবে, আর 0/2 মানে কি সেই আলটিমেটলি শূন্যই হবে। তাহলে আমি একেবারে এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। কি বললাম বোঝা গেল? এটা দেখো এটা একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে চলে এসেছে, কারণ এখানে একটাই চল ব্যবহার করা হয়েছে, আর যে চলটা ব্যবহার করা হয়েছে সেই চলের সর্বোচ্চ ঘাতটা দেখো এখানে 2 রয়েছে। কি বললাম বোঝা গেল? তার মানে এটা আমাদের হয়ে গেছে, ব্যাস এটা আমাদের অ্যান্সার। চলো বন্ধুরা আমরা এর পরের অঙ্কগুলো দেখবো। পরের অঙ্কগুলো কি বলেছে দেখো। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা প্লিজ লাইক করো, ঠিক আছে, এবং আমার পড়ানো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে, কারণ আমি জানতে খুব আগ্রহী, ঠিক আছে। চলো আমরা এবার 6-এর দাগের অঙ্কগুলো করবো। 6-এর অঙ্কটা কি বলেছে দেখো। 6-এর অঙ্কটা বলেছে 5-এর দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেছে, 3টেই অঙ্ক ছিল, এবার আমরা 6-এর দাগের অঙ্কটা করবো। 6-এর দাগের অঙ্কটা 6-এর 1 নম্বরটা বলেছে কি যে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কিরকম বোঝা গেল? তাহলে কি বলেছে দেখো, একটা আয়তক্ষেত্রাকার আছে। আয়তক্ষেত্র কিরকম দেখতে হয় তাই তো, দেখো আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এবার দেখো আয়তক্ষেত্রের যে কর্ণটা আছে ওই কর্ণের দৈর্ঘ্যটা কত বলেছে 15 মিটার, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্যটা কত বলেছে 15 মিটার। তাহলে মানে এই যে কর্ণটা রয়েছে, এই যে কর্ণটা, এই কর্ণটার দৈর্ঘ্য বলেছে কত 15 মিটার। আর কি বলেছে, বলছে কর্ণটা হলো 15 মিটার, আর তার যে এই দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হবে, এই দৈর্ঘ্যটা প্রস্থ যত তার থেকে 3 বেশি। তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 3 মিটার, তাই তো, এক্স প্লাস 3 মিটার। কি বললাম বোঝা গেল? এবার আমরা কি জানি, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয় সমকোণ, মানে 90 ডিগ্রি। তার মানে এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি। কি বললাম বোঝা গেল? আর যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এই যে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন রয়েছে এই ত্রিভুজটা একটা তাহলে সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সেই ত্রিভুজকে আমরা কি বলি সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ বলতে পারি তাহলে দেখো সমকোণী ত্রিভুজের দেখো এইটাকে লম্ব বলে, এইটাকে ভূমি, এবং এই যে ব্যাকা দিকটা এটাকে কি বলে, এই যে কর্ণ যেটা সেটাকে বলে অতিভুজ। তাহলে এবার আমরা কি করব, এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এই তিনটের মধ্যে যে সম্পর্কটা সেটা লিখবো, এবং সম্পর্কটা লিখে আমরা কি করব, ওখান থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বার করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে সম্পর্কটা কি করে লিখবো, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পড়েছিলাম না যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে ওটাই লিখবো আমরা লম্ব স্কয়ার। লম্ব এখানে কত আছে বলো এক্স এর, তাই তো, তাহলে লম্ব আছে এখানে এক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস ভূমি কত আছে, ভূমি আছে আমার এক্স প্লাস 3 তার হোল স্কয়ার, তাই তো, এক্স প্লাস 3 তার হোল স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি হবে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কত হচ্ছে 15 তার স্কয়ার। কি বললাম বোঝা গেল? তাহলে করো এটা, বা দেখো এখানে এক্স স্কয়ার প্লাস এই এক্স প্লাস এক্সটাকে যদি এ ধরি আর এই তিনটাকে আমি যদি বি ধরি, তাহলে দেখো এটা এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, আর এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার, অর্থাৎ 3 এর স্কয়ার। কি বললাম বোঝা গেল? আর ইকুয়াল টু এখানে 15 স্কয়ার কত হয়, 15 স্কয়ার হয় 225, 15 স্কয়ার হয় 225। তাহলে এটা করো, এই ব্র্যাকেটটাকে তুলবো এবার, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3 দুগুণী কত 6x, 3 দুগুণী 6x প্লাস 3 3 কত 9 ইকুয়াল টু কত 225, ইকুয়াল টু কত 225। বা এখানে দেখো এক্স স্কয়ারের সঙ্গে এক্স স্কয়ারকে যোগ করলে কটা এক্স স্কয়ার হবে, দুটো এক্স স্কয়ার, তাই তো। এবার দেখো প্লাস 6x প্লাস 9, এবার কি করবো আমরা এই 225টাকে এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে মাইনাস 225 ইকুয়াল টু, তাহলে কত করে থাকবে এখানে শূন্য। এবারে দেখো 2x স্কয়ার প্লাস 6x, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসের চিহ্ন বেশি, 225 থেকে আমি যদি 9 কে বিয়োগ করি তাহলে কত হবে 216 হবে, তাই তো, 216 ইকুয়াল টু 0 পড়ে থাকবে। এবারে দেখো এখান থেকে দেখো এই তিনটে পদের মধ্যে দেখো 2 কে কমন চলে যাবে, তাহলে এটা করে দাও এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 216 থেকে আমি 2 কে কমন নিয়েছি, তাহলে ভেতরে কত পড়ে থাকবে দেখো 216 কে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে 2 1 কে 2 0, 2 দিয়ে 8 2 16, অর্থাৎ এখানে কত পড়ে থাকবে 108 ইকুয়াল টু 0। এই দুইটা এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 108 এর সাথে গুণ হিসেবে আছে, এই দুইটা যদি সমান সমান চিহ্ন ওই পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে কিরকম হবে 0/2 হবে, তাই তো। আর এটা মানে কত সেই শূন্যই, তার মানে আমি লিখতে পারি বা এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 108 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এটা কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ দেখো এখানে
একটাই চল ব্যবহার করা হয়েছে, সেটা হলো এক্স। আর যে চলটা ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চ ঘাতটা কত হয়েছে? 2 হয়েছে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, আমি এখানে বোঝানোর জন্য জাস্ট শর্টকাটে লিখেছি, তোমরা কিন্তু খাতার মধ্যে এরকম ভাবে লিখবে ধরি আয়তকার চিত্রের দেখো দৈর্ঘ্যটা আমি এখানে দেখো, প্রস্থটা আমি কত ধরেছি? প্রস্থ সমান সমান এক্স, ঠিক আছে, এক্স মিটার। দৈর্ঘ্যটা কত বলেছিল? যত প্রস্থ তার থেকে 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3 মিটার। কি বললাম, বোঝা গেল? এবারে দেখো, আর এখানে কর্ণটা কত বলে দিয়েছিল? কর্ণটা বলেছিল 15 মিটার। এই কথাটা তোমরা লিখবে কিন্তু, ঠিক আছে? এই কথাটা লিখে তারপরে এই সলিউশনটা করবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। চলো আমরা এর পরের দিকের অঙ্কটা দেখি। বন্ধুরা, পরের দিকের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে বুঝবে পরের দিকের অঙ্কটা, কারণ পরের দিকের অঙ্কটা স্টার অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। দেখো কি বলেছে, 6 আমরা 2 এর দাগের অঙ্কটা করবো। 6-2 নম্বর অঙ্কটা কি বলেছে? 6-2 নম্বর অঙ্কটা বলেছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। দেখো বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন মানে কি? আমরা বুঝতে পারছি নির্দিষ্টভাবে যে কত কিগ্রা সে চিনি ক্রয় করেছে, মানে কিনেছে, বুঝতে পারছি না। তাহলে যেটা আমরা বুঝতে পারবো না বা যেটা আমাদের কাছে আননোন, সেটাকে সবসময় একটা চল ধরতে হয়, মানে এক্স ধরতে হয়। তাহলে আমি ধরলাম যে কি 80 টাকায়, ওরা বলেছিল কি 80 টাকা, তাই তো? আমি ধরলাম এখানে 80 টাকায় সে এক্স কেজি চিনি পাচ্ছিল। কি বললাম, বোঝা গেল? এক্স কেজি চিনি পাচ্ছিল। জিনিসটা বোঝার চেষ্টা করো। 80 টাকায় সে এক্স কেজি চিনি পাচ্ছিল। পরের লাইনে কি বলেছে দেখো, বলেছে যদি ওই টাকায়, মানে এই 80 টাকাতেই, যদি এই 80 টাকাতে কি হতো, 80 টাকাতে সে যদি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন। দেখো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, আগে কত পাচ্ছিল? আগে তো এক্স কেজি পাচ্ছিল, আর আরো 4 কেজি বেশি পাবে। তাহলে এখন কত পাবে? এক্স প্লাস 4 কেজি। কি বললাম, বোঝা গেল? এক্স প্লাস 4 কেজি। এবারে কি বলেছে? এবারে বলেছে যে বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে কিগ্রা প্রতি চিনির দাম মানে প্রতি কিগ্রা চিনির দাম কত, সেটা আমাকে বার করতে হবে। এবারে দেখো, এক্স কেজি চিনির দাম 80 টাকা। আমি এটা জাস্ট বোঝানোর জন্য করাচ্ছি, ঠিক আছে? আমি অঙ্কটা ভালো করে করবো, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা একটা জাস্ট শর্টকাটের একটা করছি। দেখো ভালো করে বলছি কি বলেছে। ওরা বলেছে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি সে ক্রয় করেছে। কত কিগ্রা চিনি ক্রয় করেছে সেটা আমরা জানি না, তাই আমি ধরলাম যে সে 80 টাকায় এক্স কেজি চিনি ক্রয় করেছে, মানে কিনেছে। এবার বলছে যদি দামটা একই থাকতো, মানে ওই 80 টাকায় থাকতো, এবার কি বলছে, সে 4 কিগ্রা চিনি বেশি পাচ্ছে। আগে এক্স কেজি চিনি পাচ্ছিল, আর এখন আরো 4 কেজি চিনি বেশি পাচ্ছে। তাহলে এখন কত বেশি পাচ্ছে? এক্স প্লাস 4 কেজি। কি বললাম, বোঝা গেল? তাহলে এক্স প্লাস 4 কেজি। এবার কি বলেছে, যদি তাই হয়, মানে এই যদি কন্ডিশন থাকে, তাহলে কি বলছে, কি যে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। প্রতি কিগ্রা চিনির দাম মানে 1 কিগ্রা চিনির দাম, মানে প্রতি কিগ্রা মানে কত? 1 কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এবারে দেখো আমরা এখান থেকে 1 কিগ্রা চিনির দামটা বার করে নিই। দেখো এক্স কেজি চিনির দাম 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত? আরো কম হবে, তাহলে 80/x টাকা। এবার দেখো এক্স প্লাস 4, মানে ওই যে বেশি পেয়েছে যেখানে, সেখানে দেখো দামটা দেখে নাও। এখানে এক্স প্লাস 4 কেজির দাম 80 টাকা, তাহলে এখানে 1 কেজির দাম কত? 1 কেজির দাম 80/x প্লাস 4 টাকা। কি বললাম, বোঝা গেল? 80/x প্লাস 4 টাকা। দেখো এই দামটা ছিল আমার আগে, আর এই দামটা এখন। কি বললাম, বোঝা গেল? এই 80/x প্লাস 4 টাকা, এটা এখন দাম। দেখো তুমি দামটা তোমার একই রয়েছে, কিন্তু তুমি জিনিসটা বেশি পরিমাণ পাচ্ছ। তার মানে কি, দেখো এখানে 80 টাকা ছিল, আগে 80 টাকা, তুমি ওই একই দামে আগের থেকে, আগে যা মাল পাচ্ছিলে তার থেকে বেশি মাল পাচ্ছ। তাহলে জিনিসের দামটা নিশ্চয়ই কমে গেছে, মানে চিনির দামটা কমে গেছে। কি বললাম, বোঝা গেছে? কত কমেছে? ওরা কোশ্চেনে বলেছে যে 1 টাকা কমে গেছে। কত টাকা? যে 1 টাকা কমে গেছে। তাহলে আমরা শর্ত অনুসারে তো লিখতে পারি, এই যে তাহলে এই গ্যাপটা কত দেখলাম আমরা? 1। তাহলে লিখতে পারি 80/x থেকে যদি বিয়োগ করি এই 80/x প্লাস 4, তাহলে যে গ্যাপটা হচ্ছে এটা কার সমান হবে? না এই 1 টাকার সমান। কি বললাম, বোঝা গেল? এই 1 টাকার সমান। তাহলে এবার এখান থেকে যদি আমরা ইকুয়েশন করি, তাহলে আমরা কি পাবো? দেখো তাহলে আমরা কিন্তু এখান থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবো। এবার এই অঙ্কটা আমরা একটু গণিতের ভাষায় ভালো করে করবো। কি বললাম, বোঝা গেল? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো চলো এবার এই অঙ্কটা আমরা একটু ভালো করে করি। তাহলে লিখবে এখানে আমরা লিখবো ধরি
x কেজি চিনি কিনেছেন, x কেজি চিনি কিনেছেন 80 টাকায়। তাহলে 1 কেজি এটা ঠিক আছে, 1 কেজি চিনি কিনেছেন কত টাকায়, তাহলে আরো কম টাকায়, তাহলে 80/x টাকায়। ঠিক আছে। আবার দেখো চিনির দাম কি হয়েছে, ওই যে বলেছিল যে ওই দামটা একই ছিল, 80 টাকায় ছিল, এবার আগের থেকে কি মানে পরিমাণে একটু বেশি পাচ্ছিল, তাই তো। তাহলে দেখো 4 কেজি বেশি পাচ্ছিল, তাহলে লিখবো x+4 কেজি চিনির দামটা কত, লিখবো x+4 কেজি চিনির দাম 80 টাকা। দাম তোমার আগেও 80 টাকা ছিল, এখন 80 টাকা হয়েছে, এখনো 80 টাকা আছে, কিন্তু তুমি পরিমাণে আগে যা পাচ্ছিলে তার থেকে এখন 4 কেজি বেশি পাচ্ছ, তাহলে কি হয়েছে, চিনির দাম নিশ্চয়ই কমেছে। কি বললাম বোঝা গেল। এবার দেখো x+4 কেজি চিনির দাম 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত, 1 কেজি চিনির দাম হবে 80/x+4 টাকা। কি বললাম বোঝা গেল। এবারে দেখো, তাহলে আমি যদি এখান থেকে প্রশ্নানুসারে বা শর্তানুসারে করি, তাহলে কি করব, শর্তানুসারে আগে ছিল এই 80/x টাকাটা, আর এখন হয়েছে 80/x+4 টাকা। কি বললাম বোঝা গেল। আগে দামটা আমার বেশি ছিল, আর এখন দেখো ওই 80 টাকা আগে এক্স পরিমাণ চিনি কিনছিলাম, x কেজি চিনি কিনছিলাম, এখন ওই 80 টাকাতেই x কেজি চিনি তো পাচ্ছি, তারপরেও আমি আরো 4 কেজি চিনি বেশি পাচ্ছি, তাহলে কি দামটা আমার একই আছে, তাহলে আমার কি এই চিনির দামটা কমে গেছে। কি বললাম বোঝা গেল। কত টাকা কমেছে, ওরা বলছে 1 টাকা কমে গেছে, মানে এইটা আর এইটার যে ডিফারেন্সটা মানে পার্থক্যটা সেটা কত, 1। তাহলে করবো আমরা এখানে 80/x বিয়োগ 80x+4 ইকুয়াল টু কত টাকার সঙ্গে সমান হবে, 1 টাকার সঙ্গে সমান হবে, কারণ বলেছে ওরা 1 টাকা কম হতো। তাহলে এখান থেকে আমি যদি লসগুটা করি, তাহলে দেখো এখান থেকে x আর x+4 লসগু যায় না, তাই এটাকে গুণ হয়ে যাবে। এবার দেখো 80 লিখবো, এবার এখানে x রয়েছে, তাহলে xটাকে চাপা দেবো, x+4 রয়েছে, তার মানে x+4 এর সাথে 80 কে গুণ, মানে এখানে x+4 মাইনাস এখানে 80 রয়েছে। এবার দেখো এখানে x+4 রয়েছে, তাহলে x+4 টাকে চাপা দাও, তাহলে x পড়ে রয়েছে, তার মানে এখানে গুণ x ইকুয়াল টু 1। তাহলে বা 80 সাথে x কে গুণ করলে এখানে কত হবে, 80x প্লাস 80 সাথে 4 কে গুণ করলে কত হবে, 320, কারণ 4 টা 32 হয়, 320 মাইনাস 80 সাথে যদি x কে গুণ করি, এটা কিন্তু গুণ, এই যে দেখো 80, এটা কিন্তু গুণ চিহ্ন, এটা গুণটা এরকম দিচ্ছি, গুণ x, তাহলে 80 সাথে x কে গুণ করলে কত হবে, 80x বাই দিয়ে এখানে দেখো x এর সাথে x কে গুণ করলে কত হবে, x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, 4 এর সাথে x কে গুণ করলে কত হবে, 4x ইকুয়াল টু 1। ঠিক আছে। এবার দেখো এখানে প্লাস 80x, এখানে মাইনাস 80x, তাহলে এই 80x আর এই 80x কেটে দাও, তাহলে এখানে কত পড়ে রয়েছে, 320। এবার দেখো গুণ করো, এটা x স্কয়ার প্লাস 4x এর সাথে 1 কে গুণ করলে কত হবে, x স্কয়ার প্লাস 4x, আর 320 সাথে এখানে কিছু না মানে 1 রয়েছে, তাহলে 1 এর সাথে 320 কে গুণ করলে কত হবে, 320 হবে। কি বললাম বোঝা গেল। তাহলে এবারে দেখো x স্কয়ার প্লাস 4x, এবার এই 320টাকে আমি যদি এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস 320 হবে, আর ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে দেখো এইটাকে একটা আমরা কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে লিখতে পেরেছি, দেখো, কারণ এখানে একটাই চল ব্যবহার করা হয়েছে, সেটা হলো x, আর যে চলটা ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চ ঘাতটা কত, 2। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। বন্ধুরা যদি এটাই ছিল আমাদের আজকের মতো অঙ্ক, ঠিক আছে, এর পরের অঙ্কগুলো আমরা এর পরের পরে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে টিপতে ভুলবে না, কারণ ওটা যদি তুমি না টেপো তাহলে এর পরবর্তী যখন কোনো ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু যাবে না। কি বললাম বোঝা গেল। আশা করবো তোমরা